হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো তাহলে আমরা ক্লাস 12-এর বেঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদের জন্য ইনঅর্গ্যানিক পার্টটা শুরু করব। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারটা ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ইনঅর্গ্যানিক পার্টটা পি ব্লক মৌলসমূহ যেটা তোমাদের আছে ফার্স্ট চ্যাপ্টার সেটা স্টার্ট করব। পি ব্লক মৌলসমূহের মধ্যে তোমরা গ্রুপ 13 আর 14টা অলরেডি যারা ক্লাস 12-এ এখন তারা ক্লাস 11-এ অলরেডি পড়েছো। আর তোমাদের ক্লাস 12-এ গ্রুপ 15 থেকে গ্রুপ 18 অবধি পড়তে হবে পি ব্লকের মধ্যে। তাহলে আরেকবার আমরা মনে করে নিই পি ব্লকটা কি, পি ব্লক মৌল বলতে কি বোঝায়। মানে এই মৌলগুলো হচ্ছে যাদের শেষ যে ইলেকট্রনটা আছে, ধরো নাইট্রোজেন হোক, বোরন, কার্বন, এই মৌলগুলোর পি ব্লকে যে যে মৌল আছে আর কি, সেই মৌলগুলোর যে শেষ ইলেকট্রনটা আছে তাদের যে লাস্ট কক্ষকটা মানে সর্ববহিস্থ কক্ষক যেটাকে বলে, সেই ধরো NH2 NP3 হলে তাহলে NPটা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষক। তাহলে সর্ববহিস্থ কক্ষের যে তিনটে পি অরবিটালের যে কোনো একটাতে সেই শেষ ইলেকট্রনটা প্রবেশ করে, সেইটাকেই বলছে পি ব্লক। পি ব্লক মৌল বলতে এটাই বোঝায়। তাহলে শেষ ইলেকট্রনটা তাদের সর্ববহিস্থ কক্ষের তিনটে পি অরবিটাল মানে পি এক্স হয়, পি ওয়াই হয় আর পি জেড হয়, তাহলে এই তিনটে অরবিটালের যে কোনো একটাতেই প্রবেশ করে, সেটাকেই বলছি পি ব্লক মৌলসমূহ। আর আমরা তো অলরেডি পড়েইছি যে পি ব্লকে আছে 6টা গ্রুপ আছে, তার মানে গ্রুপ 13, 14, 15, 16, 17 অ্যান্ড 18। তাহলে প্রত্যেকটায় 5টা করে মৌল আছে। গ্রুপ 13 আর 14-এ অলরেডি তোমরা দেখেছো যে 5টা করে দুটো গ্রুপেই মৌল আছে। গ্রুপ 15 যেটা আজকে আমরা পড়বো সেটাতেও কিন্তু 5টা মৌল আছে। তার মানে 16, 17, 18 এগুলোতেও কিন্তু 5টা করেই আছে। তার মানে কটা হচ্ছে 6টা গ্রুপ আর 5টা করে মৌল, তাহলে টোটাল কটা মৌল পাচ্ছি আমরা 30খানা। তাহলে 30টা পি ব্লকের মধ্যে 30টা মৌল আমরা পেয়ে যাচ্ছি। তার মধ্যে দেখো গ্রুপ 15-এ যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে একটা নাইট্রোজেন, একটা ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এইগুলো হচ্ছে গ্রুপ 15-এর মধ্যে আছে। এবার দেখো আমরা যে টপিকগুলো এই পি ব্লক মৌলসমূহের এই যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে গ্রুপ 15-এর মধ্যে তার প্রাকৃতিক অবস্থান মানে সেই মৌলগুলির কোথায় অবস্থান করে, কোন স্থানে আর কি, পারমাণবিক তাদের ভৌত ধর্ম, তারপর তাদের রাসায়নিক ধর্ম, তারপর নাইট্রোজেনের অস্বাভাবিক কিছু আচরণ, তারপর ডাইনাইট্রোজেনের প্রস্তুতি, অ্যামোনিয়ার প্রস্তুতি, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, এই দুটো হচ্ছে মেন মৌল এর থেকে তোমার গ্রুপ 15 থেকে আর কি। এছাড়া তোমাদের গ্রুপ 16-এরও পড়তে হবে। 16-এরও সেম প্রাকৃতিক অবস্থান, পারমাণবিক ভৌত ধর্মের সাধারণ প্রবণতা। তারপর ওখানে 16-এ যে মৌল আছে অক্সিজেন, ফার্স্ট মৌলই অক্সিজেন, তাহলে অক্সিজেনের অস্বাভাবিক আচরণ পড়বো, ডাই অক্সিজেন, অক্সাইড সমূহ, ওজোন। এছাড়া সালফার যে আছে মৌল গ্রুপ 16-এর মধ্যে সেটাও কিন্তু পড়তে হবে। এছাড়া দেখো গ্রুপ 17-এ একইভাবেই প্রাকৃতিক অবস্থান, তার পারমাণবিক ভৌত ধর্মের প্রবণতা ইত্যাদি যেগুলো ধরো ফ্লুরিন, ক্লোরিন ইত্যাদি সম্পর্কে পড়তে হবে। এছাড়াও কিন্তু গ্রুপ 15-এ কিছু নোবেল গ্যাস আছে যাদের সম্পর্কে তোমাকে মানে হ্যালাইডস বলতে পারো, জেনন ফ্লুরাইড, জেনন অক্সাইড, এই গ্যাসগুলো কোথায় কাজে লাগে, নোবেল গ্যাসসমূহের ব্যবহারগুলো কোথায়, সেগুলো কিন্তু এই গ্রুপ 15-এর মধ্যে পি ব্লক মৌলসমূহের মধ্যে আমাদের পড়তে হবে। তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমরা তাহলে গ্রুপ 15 মৌলসমূহ মানে যেটা হচ্ছে নাইট্রোজেনের পরিবার, তাহলে এটাকে নাম দেওয়া হয়েছে যেহেতু মানে গ্রুপ 15-এর প্রথম মৌল হচ্ছে যেহেতু নাইট্রোজেন, তাই এটাকে নাইট্রোজেন ফ্যামিলি বলে। তাহলে এর প্রাকৃতিক অবস্থান বলতে মেনলি ভূত্বকে এর নাইট্রোজেনটার প্রাচুর্য খুবই কম। ওজন অনুসারে এটাকে 33তম স্থানে অবস্থান করে। ওজন এর যতটা ওজন সেই অনুপাতে আর কি। এগুলোকে ধরো মানে তুমি কি শুধু নাইট্রোজেন রূপে পাবে, এছাড়াও ধরো সোডিয়াম নাইট্রেট বা NaNO3 যেটাকে চিলি সল্ট পিটার রূপে ভূত্বকে কিন্তু এদেরকে পাওয়া যায়। এছাড়া যেটা বললাম তাহলে গ্রুপ 15-এ কারা কারা আছে, নাইট্রোজেন আছে,
ফসফরাস আছে, তাই তো, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে। ফসফরাসের স্থান হচ্ছে 11 ভূত্বকে ওজন অনুসারে, আর নাইট্রোজেনের ভূত্বকে ওজন অনুসারে স্থান হচ্ছে 33-এ, আর ফসফরাসের 11-এ। এদেরকে কিন্তু এরকম মুক্ত অবস্থায় তুমি পাবে না। এদেরকে যদি পেতে হয় তাহলে ফসফরাইট রূপে পাবে, ধরো ক্যালসিয়াম ফসফরাইট, এরকম Ca3PO4 এর হোল 2 এই রকম রূপে পাওয়া যায়। এছাড়া যে মৌলগুলো আছে গ্রুপ 15-এ, সেটা হচ্ছে একটা আর্সেনিক, একটা অ্যান্টিমনি, আর একটা হচ্ছে বিসমাথ। এগুলো সংকেতগুলো দেখো নিচে লেখা আছে। এগুলো কিন্তু প্রাকৃতিক যে মানে অবস্থান যদি বলি, তাহলে প্রাকৃতিক প্রাচুর্য কিন্তু এগুলোরও খুব বেশি নয়। এগুলোকে ধরো সালফাইড খনিজ রূপে পাওয়া যেতে পারে, যেমন ধরো এই যে সালফাইড খনিজ রূপে পাওয়া যায়, যেমন ধরো স্টিবোনাইট Sb2S3, দেখো এখানে সালফার রয়েছে, তাহলে মানে কি এটা একটা সালফাইড খনিজ, স্টিবোনাইট বলছে এর নাম। তাহলে এইভাবে গ্রুপ 15-এর মৌলগুলোকে আমরা পেতে পারি। নাইট্রোজেনকে NaNO3 রূপে, তাহলে মুক্ত অবস্থায় এদের পাচ্ছি না। এছাড়া দেখো এই যে NPAS SB আর বিসমাথ, এইগুলোকে একত্রে কি বলে, এগুলোকে একত্রে বলে নিকটোজেন। আর এদের মাধ্যমে আমরা যে যৌগগুলো পাই তাদেরকে বলে নিকটাইট। তাহলে নিকটোজেন হচ্ছে এই সব মৌলগুলোকে একত্রে বলে। মৌল থেকে যখন এক একটা মৌল থেকে তো এক একটা যৌগ তৈরি করতে পারি আমরা, তাহলে এই যৌগগুলোকে আবার বলে নিকটাইট। এদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে NS2 NP3 এদের ক্ষেত্রে হয়। তুমি n সমান 2 থেকে 6 অবধি বসাতে পারো, মানে n = 2, 3, 4, 5, 6 হতে পারে, 6 অবধি হতে পারে। এরপরে আমরা তাহলে এগুলো হচ্ছে আমরা প্রাকৃতিক অবস্থান, প্রথম যে পার্টটা ছিল মানে নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে, তাদের মধ্যে এই প্রাকৃতিক অবস্থান সম্পর্কে জানলাম। এবার আসছি যে পারমাণবিক আর ভৌত ধর্মের সাধারণ প্রবণতা। তার মধ্যে আবার পারমাণবিক মানে যেটাকে অ্যাটমিক বলি আমরা, আয়নিক যে ব্যাসার্ধ, সেটা কিভাবে এই মৌলগুলির ওপর এফেক্ট করে সেটা জানবো। এই ধরো এই যে গ্রুপ 15, গ্রুপ 14-এ অলরেডি পড়েছিলে এগুলো সম্পর্কে। গ্রুপ 14-এর থেকে 15-এর এই যে পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধটা কম হয়, গ্রুপ 14-এর থেকে 15-এর কম হয়। যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে, মানে পর্যায় সারণীর কথা বলছি, এটাও তোমরা পিরিয়ডিক টেবিলও কিন্তু তোমরা ক্লাস 11-এ অলরেডি পড়েছো। তাহলে বাম দিক থেকে ডান দিকে মানে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে, মানে গ্রুপ 14 থেকে 15-এর দিকে যত যাবে তত কেন্দ্রকের চার্জটা বৃদ্ধি পায়, মানে নিউক্লিয়াসের কথা বলছি। কেন্দ্রকে কি থাকে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের চার্জ, আধান যেটাকে বলি, সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি হচ্ছে, নতুন নতুন ইলেকট্রন পাচ্ছি। সেই নতুন ইলেকট্রনগুলো কিন্তু সেম কক্ষে অবস্থান প্রবেশ করছে। নতুন ইলেকট্রনগুলো মানে ইলেকট্রনগুলো একটা আরেকটার উপর আবরণী প্রভাব, কোনো আবরণ ফেলছে না, কোনো আবরণী প্রভাব সৃষ্টি করছে না। দেখো এখানে লেখা আছে যেটা ইলেকট্রনগুলো একে অপরের ওপর আবরণী প্রভাব সৃষ্টি করে না। তার ফলে কি হচ্ছে, নিউক্লিয় যে চার্জটা, আধানটা, কার্যকরী নিউক্লিয় চার্জ, সেটা কিন্তু ইনক্রিজ করছে। তার ফলে এই যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা মানে নিউক্লিয়াসের দ্বারা তীব্রভাবে আকর্ষিত হচ্ছে। মানে নিউক্লিয়াস কি, তার মাঝখানে প্রোটন, তাহলে সে তার চারদিকে তো ইলেকট্রনগুলি আবর্তিত হচ্ছে। এবার যখন নিউক্লিয় চার্জটা মানে নিউক্লিয়াসের আধান যত বাড়ছে, পজিটিভ চার্জ যত বাড়ছে, তত ইলেকট্রনগুলি কি হবে, নিউক্লিয়াস দ্বারা, ইলেকট্রনগুলো তো নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে, তাদের আকর্ষণ আরো বেড়ে যাবে। তখন কি হবে, তাদের পারমাণবিক ব্যাসার্ধটা অটোমেটিক হ্রাস পাবে। এইভাবে শুধু পারমাণবিক নয়, একইভাবে কিন্তু এই আয়নীয় ব্যাসার্ধ যেটা বলছিলাম, সেটাও কিন্তু হ্রাস পায় এই একইভাবে। ঠিক আছে, এই হচ্ছে সেই কারণে গ্রুপ 14 থেকে 15-এর দিকে যত মৌলগুলো যাবে বাঁ দিক থেকে ডান দিকে, তাদের পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এবার যদি ধরো আমরা তো বাঁ দিক থেকে ডান দিকে বললাম, এবার যদি বলি ওপর থেকে নিচে, তার মানে কি রকম, এখানটায় আমি দেখিয়েছিলাম, হ্যাঁ এইখানটায় হচ্ছে
এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এরা তো একদম ওপর থেকে নিচে এইভাবে তো অবস্থিত থাকে। এবার ধরো ওপর থেকে নিচে মানে এন থেকে বিসমাথের দিকে যাচ্ছে নাইট্রোজেন থেকে। এই যে এন এর পর কি আছে, ফসফরাস আছে। এক্ষেত্রে কি হয়, ওপর থেকে নিচে যত যাবে পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধটা ক্রমশ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেমন দেখো এন থেকে পিতে মানে নাইট্রোজেন থেকে ফসফরাসে যদি যায় তাহলে এই পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এর কারণ স্বরূপ বলা যেতে পারে যে অন্তর্বর্তী কক্ষ মানে এন থেকে পিতে একটা তো নতুন কক্ষ সংযুক্ত হয়, সেই জন্যই কিন্তু এদের ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। তাহলে অন্তর্বর্তী কক্ষের এস আর পি ইলেকট্রনের শক্তিশালী আবরণী প্রভাব, সেই কারণেই এন থেকে পিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে আর্সেনিক থেকে বিসমাথের দিকে যখন যাবে এই বৃদ্ধিটাই অপেক্ষাকৃত কম হয়। কারণটা হচ্ছে যে এখানে অ্যারো দিয়ে লেখা আছে দেখো, অন্তর্বর্তী কক্ষের ডি আর এফ ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাব। তার মানে এন থেকে যখন পিতে যাচ্ছে তখন ইলেকট্রনগুলোর আবরণী প্রভাবটা শক্তিশালী হয়, কিন্তু মানে এস আর পি আছে। কিন্তু যখন আর্সেনিক থেকে বিসমাথে যাচ্ছে তখন আরো তো ডি আর এফ যুক্ত হচ্ছে, ইলেকট্রন বিন্যাস করলেই দেখতে পাবো। তখন কি হয় জানো, তখন এই ডি আর এফ ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাবের জন্য এই পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধটা অপেক্ষাকৃত কম বৃদ্ধি পায়। তাহলে কি হয়, দুর্বল আবরণী প্রভাব মানে কি, তার কার্যকরী নিউক্লিয় চার্জ বাড়বে। তো নিউক্লিয় চার্জ বৃদ্ধি পেলে কি হবে, ইলেকট্রনগুলো তীব্রভাবে আকর্ষিত হবে, ফলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। এটা হচ্ছে তাহলে গ্রুপের ওপর থেকে নিচে। নেক্সট একটা পারমাণবিক ভৌত ধর্মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আয়নায়ন এনথালপি। আয়নাইজেশন এনথালপি বলতে যখন গ্রুপ 14 থেকে 15 এর দিকে যাচ্ছে ধরো, তাহলে কি হচ্ছে না, মানে বাঁ দিক থেকে ডান দিকে, তাই তো, বাঁ দিক থেকে ডান দিকে একইভাবে গ্রুপ 14 থেকে 15 যখন যায় সেক্ষেত্রে পরমাণুর আকার কিন্তু হ্রাস পায়। পরমাণু যে পারমাণবিক আকার যেটা বলতে পারো সেটা হ্রাস পায়। তার মানে কি, পরমাণুর আকার হ্রাস পাচ্ছে মানেই হচ্ছে মানে নিউক্লিয়াসের যে কেন্দ্রকের চার্জ, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাচ্ছে। তার ফলে একইভাবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হতে থাকছে, মানে পজিটিভলি চার্জড যেহেতু নিউক্লিয়াসটা, তাহলে নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলোকে আকর্ষিত করছে। তার ফলে কিন্তু আয়নায়ন এনথালপি গ্রুপ 15 এর ক্ষেত্রে গ্রুপ 14 অপেক্ষা বেশি হয়। কিন্তু এক্ষেত্রে উল্টোটা কি হয় দেখো, উল্টোটা হয় গ্রুপের ওপর থেকে নিচে যদি নামি, তাহলে মানে এন থেকে আমি পি পি এর দিকে যাচ্ছি, যেমন আগেরটা বললাম এন পি এস এস বি আর বিআই, এইভাবে যদি নামি তাহলে কিন্তু এই আয়নায়ন এনথালপি হ্রাস পায়। ঠিক আছে, একই মানে কারণ পরমাণুর আকার তো হ্রাস পাচ্ছে, তাহলে সেই অনুযায়ী তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, তার মানে কি হবে, ও ক্ষেত্রে তো ওই আয়নায়ন এনথালপি তো আর বৃদ্ধি পাবে না, তখন তো সেটা উপর থেকে নিচের দিকে হ্রাস পেতে থাকবে। মেন এই যে বাঁদিক থেকে ডান দিকে যে আয়নায়ন এনথালপিটা আর কি বৃদ্ধি পাচ্ছে গ্রুপ 15 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্থিতিশীল অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস মানে কি হয়, ইলেকট্রন বিন্যাসটা পি অরবিটালে অর্ধপূর্ণ থেকে যায়। সেই জন্যই এটা হচ্ছে একটা অন্যতম কারণ বলা যেতে পারে এই গ্রুপ 14 থেকে 15 এর দিকে আয়নায়ন এনথালপি ইনক্রিজের। এটার একটা অন্যতম কারণ হচ্ছে স্থিতিশীল অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের তাহলে আয়নায়ন এনথালপি। এছাড়া আরো কিছু ভৌত ধর্ম আছে, তার সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এই অবধি তোমাদের থাকলো। নেক্সট ক্লাসে আমি এরপরে যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে সেগুলো থেকে ডিসকাস করব। আজকে তাহলে গ্রুপ 15 এর আমরা দুটো প্রাকৃতিক অবস্থান পড়লাম এবং পারমাণবিক আর ভৌত ধর্মের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ আর আয়নীভবন এনথালপি যেটা বলে সেটা আমরা পড়ে নিলাম। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই, থ্যাংক ইউ।